অরুণ, আমার পেটে তোমার বাচ্চা, অথচ তুমি আমার জীবনটা নষ্ট করে আবার বিয়ে করতে চলেছ। কিভাবে ভুলে গেলে আমাদের 3 বছরের প্রেমের সম্পর্ক এবং 1 বছর আগে কোর্টে বিয়ে হওয়ার কথা? অরুণের বিয়ের আসরে হঠাৎ দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে কথাগুলো বলল একটা অচেনা মেয়ে, যাকে কিনা এখানে উপস্থিত কেউই চেনে না। কাজী সাহেব বিয়ে পড়ানোর পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে বরের সামনে বসেছিলেন। ঠিক সে সময় সেখানে এই অচেনা মেয়ের আগমন, যার দাবি হলো এই বর তার স্বামী হয় এবং তাদের 1 বছর আগে বিয়ে হয়েছে। অপরিচিত সেই মেয়েটা হাতে বিয়ের কাগজপত্র নিয়ে জোরে জোরে চিৎকার করে সামনে যারা আছে সবাইকে দেখাচ্ছে আর বলছে, এই বিয়ে যেভাবেই হোক যেন ভেঙে দেন প্লিজ। বোঝার চেষ্টা করুন, এখানে যদি কোনো রকম বিয়ে হয় তাহলে আমার এবং আমার বাচ্চার জীবন নষ্ট হয়ে যাবে। আমার জানা ছিল না অরুণ আমাকে এভাবে ঠকাতে পারে। সে আমাকে বলেছিল তার পরিবারকে 6 মাসের মধ্যে যেভাবেই হোক রাজি করিয়ে আমাকে তার ঘরে তুলবে, কিন্তু তার আগে সে আরেকটা মেয়েকে বিয়ে করার জন্য চলে এসেছে। আমি ভাবতে পারছি না কিছু। মেয়েটা রীতিমতো সবার হাতে পায়ে ধরে হাউমাউ করে অনুরোধ করতেছে। অরুণের পরিবারের লোকজন পারছে না এই মুহূর্তে এই অসম্মান থেকে বাঁচতে, মাটির নিচে লুকিয়ে যায়। তাদের ছেলে তাদের না জানিয়ে কি করে এমন একটা জঘন্য কাজ করতে পারে। ইতিমধ্যে এই ব্যাপারটা সারাময় রটে গেল। সেটা এই বিয়ের কোণে বেশে অন্তপুরে বসে থাকা চন্দ্রার কানে পৌঁছাতেই তার গা হিম হয়ে এলো। কিছুক্ষণের জন্য সে একদম স্থির হয়েছিল, আর তার চোখ দুটো মুহূর্তে লাল হয়ে পানিতে টলমল করছে। মুখে কোনো শব্দ বের হচ্ছে না। হাত একটা আর একটা হালকা উপর নড়ছে। হঠাৎই সে লাল বেনারসি শাড়ি আর ঘোমটা টেনে এক দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। একদম বাইরের দরজায় গিয়ে দাঁড়ালো আর দেখলো এক জায়গায় সবাই জড়ো হয়ে আছে এবং সেখান থেকে তর্কাতর্কির খুব জোরে জোরে শব্দ আসছে। চন্দ্রা বুঝতে পারল সে মেয়েটার সাথেই হয়তো কথা বলছে সবাই। চন্দ্রার সামনে এগোনোর জন্য যেই পা বাড়াবে তখনই তাকে পেছন থেকে কেউ আটকে ফেলল। পেছনে তাকানোর আগেই সামনে একজনের চোখে আর চোখ বিদ্ধ হলো। সবার ভিড় থেকে যে চোখ জোড়া তার দিকে অসহায় হয়ে তাকিয়ে আছে। চন্দ্রা পিছনে আটকানো হাতটাকে ছিটকে সরিয়ে দরজার একদম বাইরে চলে আসলো। ততক্ষণে সেখানে সবার দৃষ্টি এসে পড়ল চন্দ্রার দিকে। স্পষ্ট দেখা যাচ্ছে অরুণের চোখ ভিজে আছে, কিন্তু সেখানে এই মুহূর্তে এমন পরিস্থিতি মোকাবেলা করার মতো কোনো শক্তি তার নেই। চন্দ্রা ডান হাতের আঙ্গুলটা উপরের সামনে ধরে ঠিক অরুণের দিকে লক্ষ্য করে কাঁপা কাঁপা ঠোঁটে ভাঙ্গা স্বরে জোরে জোরে বলতে লাগলো, একটা মানুষ এত নীচ কিভাবে হয়? কিভাবে পারে এত নিখুঁতভাবে প্রতারণা করতে? এই এই আপনিই না সেদিন বলেছিলেন চন্দ্রা, তোমার আর আমার নামের মধ্যে একটা দারুণ মিল আছে। অরুণ নামের অর্থ সূর্য আর আমার নামের অর্থ চাঁদ। চাঁদ যেমন সূর্যের আলোয় নিজেকে আধারে আলোকিত করে, তেমনি আপনার ভালোবাসায় আমাকেও সারা জীবন আলোকিত করে রাখবেন। বলেছিলেন না? কেন বলেছিলেন এগুলো? কেন কেন আমার এত স্বপ্ন আশাকে ভেঙে চুরমার করে দিলেন? কি দোষ ছিল আমার? বিয়ের আসর থেকে বিয়ে ভেঙে যাওয়ার পরে একটা মেয়ের জীবনে কেমন ধস নেমে আসতে পারে আপনার ধারণা আছে? আমি আপনাকে কখনোই ক্ষমা করব না, কখনোই না। চন্দ্রার কথা শুনে এখানে সবাই মুখ ভার করে দাঁড়িয়ে রইল। কেউ কেউ চোখ মুছতেছে, শুধু অরুণ নির্বাক হয়ে তাকিয়ে তাকিয়ে শুনে যাচ্ছে। চন্দ্রা এখান থেকে ভিতরে যাওয়ার জন্য ঘুরে দাঁড়িয়েও আবার অরুণের দিকে তাকালো। অরুণ হাত নাড়িয়ে বলতে চাচ্ছে এসবের কিছুই সে জানে না, কিন্তু চন্দ্রা তাকে কিছু বলার সুযোগ না দিয়েই চেঁচিয়ে বলল, আপনার এই পাপী মুখ আমাকে দেখাবেন না।
আমি আপনাকে আর কখনোই দেখতে চাই না, ঘৃণা করি আপনাকে, বলে এক দৌড়ে চন্দ্রা ভেতরে চলে গেল। বিয়েটা ভেঙে গেল। অরুণ কোনো একটা মুখের কথাও বলতে পারল না। চারপাশ থেকে মানুষজন ছিছি করতে লাগলো। তার পরিবারের লোকজন তাকে যাচ্ছে তাই বকে যাচ্ছে। কোনো রকম সেখান থেকে মাপসে বরপক্ষ কোণেবিহীন গাড়ি নিয়ে খালি হাতে ফেরত যাচ্ছে। অরুণের তখনই মরে যেতে ইচ্ছে করছিল। কাউকে বিশ্বাস করাতে পারছে না সত্যি সে নির্দোষ। এমন গণ্ডগোলের ভিড়ে অরুণ সেই মেয়েটাকেও আর খুঁজে পেল না। আর কারো চোখের দিকে তাকাতে পারছে না। খুব ক্ষেপে আছে সবাই। গাড়িতে বসিয়ে অরুণ উপরে তাকিয়ে নিজেকে শক্ত করল। চন্দ্রার সাথে বিয়ের তারিখ হওয়ার পরে মাত্র 3 বার ফোনে কথা হয়েছে। এর আগে অসংখ্য পাত্রী দেখেছে অরুণ, কিন্তু কাউকে তার জীবনসঙ্গী হিসেবে যোগ্য মনে করতে পারেনি। কিন্তু চন্দ্রাকে দেখার পরপরই তার মনে হয়েছিল তারা একে অপরের জন্য সৃষ্টি হয়েছে। তবে আজ কাঙ্ক্ষিত সেই চাওয়াকে পাওয়ার শুরুতেই হারানোর ভয়াবহ ব্যথার পাথর বেঁধে ফিরতে হচ্ছে। সে জানে না এটা কেমন চক্রান্ত ছিল। সত্যি কি চন্দ্রাকে সে হারাবে, এটা ভাবতেই অরুণের বুক কেঁপে উঠছে। কিন্তু না, তাকে হেরে গেলে চলবে না। সে তো জানে সে সত্যি কিছু করেনি, তাকে এখানে ফাঁসানো হয়েছে, আর এটা তাকে যেভাবেই হোক প্রমাণ করতে হবে। কিন্তু কে এমন করতে পারে? যে মেয়েটা আসছিল তাকেও তো অরুণ চিনে না। আবার সে যে কাবিনপত্র নিয়ে আসলো, সেখানে অরুণের স্বাক্ষর স্পষ্ট দেখা যাচ্ছিল। অরুণের জানা মতে তার কোনো শত্রু থাকতে পারে না। আবার এমনও নয় যে তার কোনো প্রাক্তন প্রেমিকা ছিল। সে কখনো প্রেম করার সুযোগই পায়নি। বছরের পর বছর একগাদা বই নিয়ে তার জীবনের এতগুলো সময় নির্বাহিত হয়েছে। আর সেই জন্যই আজ তার ভালো একটা চাকরি আছে, সম্মান আছে। তবে আজকের কাণ্ডে তার সারা জীবনের সঞ্চিত সম্মানটা পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। সে জানে না কি থেকে এখন কি শুরু করবে আর সবার ভুল ভাঙাবে। তবে সে হাল ছাড়বে না। মনে মনে শপথ করেছে যে করেই সত্যটা সবার সামনে আনবে এবং সে চন্দ্রাকেই বিয়ে করবে। অন্যদিকে চন্দ্রা নিজের ঘরে সেই দুপুর থেকে দরজা লাগিয়ে বসে আছে। তাকে এভাবে ঘরে দরজা লাগিয়ে রাখতে দেখে সবাই চিন্তায় পড়ে গেল। শুধুমাত্র তার ভাবি ছাড়া সবাই কেমন জানি ছুটাছুটি করছে। চন্দ্রার মা তো পুরো পাগল প্রায় অবস্থা। এভাবে মেয়েটার বিয়ে ভেঙে গেল। কে জানে তার মেয়ের ভবিষ্যৎ কি অপেক্ষা করছে। কিন্তু চন্দ্রার সে ভাবিটা ওনাকে বোঝানোর চেষ্টা করছে কিছুই হবে না, যা হয়েছে হয়তো মঙ্গলের জন্যই হয়েছে। না হলে এমন একটা ছেলের সাথে বিয়ে হয়ে যাওয়ার পরে বিষয়টা জানলে কতই না দেরি হয়ে যেত। চন্দ্রার মা বিষয়টা বুঝতে পেরে কিছুটা আশ্বস্ত হলেন। এদিকে সবাইকে বোঝাতে বোঝাতে চন্দ্রার ভাবি প্রায় হাঁপিয়ে উঠেছে। এত কিছু হয়ে যাওয়ার পরে কেউ চন্দ্রার সাথে কথা বলতে যায়নি, কারণ সেটার সুযোগই পায়নি কেউ। অবশেষে ভাবি গিয়ে চন্দ্রার দরজার উপর কড়া নাড়লেন। পুরো 3 মিনিট পর চন্দ্রা একটা গম্ভীর ভাব নিয়ে দরজা খুলে সামনে নিজের ভাবিকে দেখে জোরে হেসে ওঠে দরজা বন্ধ করে দিয়ে বলল, ভাবি তুমি? আমি তো ভাবছি অন্য কেউ। চন্দ্রার ভাবি মুখ বাঁকিয়ে বলল, কেন, আমি না হলে কি শুরু করে দিতে অভিনয়? তুমিও পারো বোন। আচ্ছা মানলাম এসব সংলাপ দেওয়া সহজ, কিন্তু চোখে পানি আসে কিভাবে বোঝাবে? চন্দ্রা তার ভাবির মুখ চেপে ধরে বলল, আস্তে ভাবি আস্তে, কেউ শুনে ফেলবে তো। তার ভাবি উম করতে করতে নিজে ছাড়িয়ে নিল। একটু দূরে সরে বলল, তোমাকে কোনো বিশ্বাস নেই চন্দ্রা? একটা মেয়ে হয়ে এত বড় একটা চ্যালেঞ্জের মোকাবেলা! আল্লাহ, আমার কাছে তো পুরো দিনটাই একটা স্বপ্ন মনে হয়েছে। কোনো ইঞ্জিনিয়ারও কোনো কাজ করতে গেলে এতটা নিখুঁত ভাবে না। চন্দ্রা তার ভাবির কাঁধ চাপড়ে বলল, এ ভাবি,
এটা তো আমার ভবিষ্যৎ ইঞ্জিনিয়ার জামাই। রনির পরিকল্পনাতেই হয়েছে। সারা জীবন না তাকে বাচ্চা বাচ্চা বলে চেঁচালে, এবার বুঝো বুদ্ধিজীবী কাকে বলে। চন্দ্রা ভাবি মুখ ঘুরিয়ে বলল, নিঃসন্দেহে রনি একটা বাচ্চা ছেলে। ইঞ্জিনিয়ারিংয়ে মাত্র দ্বিতীয় বর্ষের ছাত্র, তোমার থেকে মাত্র 1 বছরের সিনিয়র, যার কিনা বিয়ে করার জন্য কমপক্ষে আরও 5 বছর সময় লাগবে। সে বাচ্চা নয় তো কি? আর এতদিন কি করে নিজের বিয়ে আটকাবে শুনি? চন্দ্রা কপাল ভাঁজ করে ভ্রু কুঁচকে বলল, মাথায় কি গবর তোমার? আরে এতদিন বাবাকে যে পড়ালেখা শেষ করে বিয়ে করব বলে এত বোঝালাম, শুনলো না তো। এবার উনি শুনবে, বুঝলে? আর ভালো ঘর থেকে বিয়ে ভেঙে যাওয়া মেয়ের রহস্যময় বেড়াজালে কেউ বিয়ে করতে আসবে না, দেখে নিও। আর ওই মেয়েটাকে এই অভিনয়ের জন্য আমার জমানো টাকা থেকে পুরো 10,000 টাকা অ্যাডভান্স দিতে হয়েছে। আরও 10,000 দিতে হবে, কারণ কয়েক মাসের জন্য তাকে শহর ছেড়ে দূরে কোথাও চলে যেতে বলছি। অরুণের চেনা জানা কারোর সামনে যেন না পড়ে, তার জন্য টোটালি বারণ করেছি, নইলে কেলেঙ্কারি হয়ে যাবে। খুব টেনশনে ছিলাম মেয়েটা কাজ করতে পারবে কিনা, কিন্তু এত ভালো করেছে যে আরও বাড়িয়ে টাকা দিতে ইচ্ছে করছে। আর আমিও কি ঢংটাই না করলাম। ওহো, নিজেকে নায়িকা নায়িকা লাগছে বলে চন্দ্রা ভাবির বেরসিক চেহারার দিকে তাকিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বলল, আচ্ছা ভাবি, এইসব বাদ, এখন বলো আম্মুর বিলাপ কমেছে? চন্দ্রা ভাবি মুখ ভার করে মাথা নাড়ালো। উনি আবার পরক্ষণে বলল, খুব খারাপ করেছো চন্দ্রা। অরুণ ছেলেটা সব দিক থেকেই খুব ভালো ছিল। তুমি যখন বাইরে এসব বলেছিলে সে খুব কান্না করছিল। জানো তো ছেলেরা কতটা কষ্ট পেলে চোখের জল আটকাতে পারে না। এর জন্য তুমি খুব পস্তাবে, দেখে নিও। চন্দ্রা তার ভাবির কথাকে জোক শোনার মতো হেসে উড়িয়ে দিল। চিরুনি হাতে নিজের চুল ঠিক করতে করতে বলল, তাই বলে কি দ্বিগুণ বয়সের একটা বুড়োকে বিয়ে করব? আমার বয়স এখনো 20 হলো না। অন্যদিকে ওই লোকের বয়স 30 হবে প্রায়। আরে ভাবি, তার উপর ওইটা তো একটা বোকার বাক্স। এতগুলো মিথ্যা অভিযোগ উঠল, এত অপমান করলো সবাই, এটা চুপ করে শুনেই গেল, কোনো প্রকার রিয়েক্টও করলো না। এমন মানুষের সাথে সংসার করবে চন্দ্রা? ও মাই গড, এটা ভাবা যায় না ভাবি। ভাবি কিছুটা জোর গলায় বলল, তোমার কি মনে হয় ব্যাপারটা এখানেই থেমে যেতে পারে? কখনোই না। অরুণ নিশ্চয়ই আসবে, সে মিথ্যা অভিযোগ অবশ্যই কাটাবে। সে চুপ ছিল হয়তো এত মানুষের মধ্যে অন্য 10টা ছেলের মতো বেয়াদবি করে হয় হট্টগোল করতে চায়নি বলে। আর অরুণ যথেষ্ট স্মার্ট একটা ছেলে, অন্যদিকে চাকরি করলে এইটুকু বয়স তো হবেই। আর শোনো চন্দ্রা, তোমার ভাই যখন আমাকে বিয়ে করতে গেছিল আমিও সেম কথাটাই বলেছিলাম, তোমার ভাইয়ের বয়স বেশি, কিন্তু আজকে 6 বছর পর আমাকে দেখো কেমন হয়ে গেছি। অথচ তোমার ভাইয়া সেই আগের মতোই আছে। নিজেকে নিয়ে অহংকার করতে হয় না, বুঝলে? অরুণের কোনো দোষ ছিল না, কিন্তু তাকে জঘন্যভাবে অপমান করা হয়েছে। আমি অসংখ্যবার বারণ করেছিলাম, তাই এত কিছুর পরিকল্পনা করলে, কিন্তু আমাকে কিছুই জানালে না। তুমি অন্যভাবেও বিয়েটা ভাঙতে পারতে। চন্দ্রা চুলে বিনুনি করতে করতে তার ভাবির দিকে এগিয়ে আসলো, কিছুটা নরম স্বরে বলল, আর কি করার ছিল বলো? এটা ভেঙে দিলে বাবা আরেকটা পাত্র আনতো। বারবার কি করে বিয়ে ভাঙবো বলো? এখন যেটা করেছি সেটা যদি অরুণের পরিবার থেকে কোনো উল্টো ঝামেলা না হয়, তাহলে আমার বাবা অন্তত বছরখানেক চুপ থাকবে। এটা ভালো পরিকল্পনা ছিল না বলো? আমি জানি অরুণের সাথে খারাপ হয়েছে, তবে আমার সাথে যে 3বার সে কথা বলেছে তার একবারও জিজ্ঞাসা করলো না বিয়েতে আমার মত আছে কিনা। নিজের মতো করে এত এত স্বপ্নের ব্যাখ্যা, নিজের আবেগ, নিজের যা সব বলল। এখন দুজনেরই বদনাম হয়েছে। ওরটা কয়েক মাস পরে ঠিক হয়ে যাবে, কিন্তু আমারটা তো ইচ্ছে করেই করেছি। আমার অনেক দেরিতে বিয়ে হবে এবং রনির সাথেই হবে। বাবাকে থামানোর জন্য আমি এটাই তো চেয়েছিলাম ভাবি। চন্দ্রা ভাবি আর কথা বাড়ালো না। উনি জানেন এই মেয়েকে অহেতুক বুঝিয়ে লাভ নেই, সে যা করার তাই করবে।
বিমর্ষ চেহারায় তিনি আবারও চন্দ্রার মুখের দিকে তাকিয়ে রুম থেকে বের হয়ে গেলেন। এই ঘটনার মূল বিষয়াদি আর কেউই জানল না। সারা জীবন চন্দ্রার বাবার মধ্যে ধারণা ছিল পরিবারের সিদ্ধান্তে বিয়ে দিলেই তার মেয়ে সুখে থাকবে, কিন্তু এমন একটা ঘটনায় শিকার হয়ে অদ্ভুত কারণে তার মনে হচ্ছে আসলে ছেলে মেয়ে উভয়ে দুজনকে চেনা জানা দরকার। সত্যি যদি বিয়েটা হয়ে যেত কত বড় ক্ষতি হয়ে যেত। তাই তিনি চন্দ্রাকে বোঝালেন এবং তার নিজের পড়ালেখায় মনোযোগী হতে বললেন। নিজের বাবার মুখে এই কথাটা শোনার জন্য কতদিন ধরে চন্দ্রার অপেক্ষা ছিল। অবশেষে নিজের দুষ্ট বুদ্ধির ছলে এই দিনটা দেখার পরে খুশিতে সে আত্মহারা। যাক, তার টাকা আর অভিনয় দুটোই সার্থক হলো। কেটে গেল প্রায় 15 দিন। চন্দ্রা রনির সাথে এখন নিশ্চিন্তে ছুটিয়ে প্রেম করে। রনিও এবার আশ্বস্ত, অন্তত হুড়মুড় করে বিয়ে হয়ে যাওয়ার ভয়টা দূর হয়েছে। অন্যদিকে চন্দ্রা অরুণকে প্রায় ভুলেই গেছে। সেদিন বিকেলবেলা চন্দ্রার বাবা একসাথে অনেকগুলো ছোট মাছ নিয়ে বাসায় ফিরেছে। সাথে কই, শিং, পুঁটি, ট্যাংরা এগুলোও আছে। চন্দ্রার বাবা এসেই নিজের বউ আর ছেলের বউকে ডাকতে লাগলো। তারা এতগুলো মাছ দেখে চন্দ্রাকেও ডেকে সাহায্য করতে বলল। তখন চন্দ্রা রনির সাথে নিজের রুমে ফোনে কথা বলছিল। অসময় ডাকাডাকিতে কিছুটা বিরক্ত হলেও হাসি খুশি চেহারাতেই ওদের কাছে গেল, কারণ কালকে রনির সাথে দেখা করতে যাবে। তার জন্য চন্দ্রার চেহারায় উৎফুল্ল ভাব। চন্দ্রা বসেই বেছে বেছে মাছ এদিক ওদিক করতে লাগলো। তার ভাবি আর মা পুঁটি মাছ কাটছে, কারণ এরা তাড়াতাড়ি মরে যায়। এদিকে চন্দ্রা যে কই মাছগুলো এদিক ওদিক লাফাচ্ছে, সে প্রথমেই এগুলো আলাদা করে একটা একটা করে ধরে তাদের মাথা কেটে পাতিলে রাখা পানিতে রাখলো। তাকে দেখলো মাথা কাটার পরেও এরা ছটফট করছে। চন্দ্রা হাসতে হাসতে তার ভাবিকে উদ্দেশ্য করে বলল, ভাবি, আমি আমার দিব্য কর্ণে স্পষ্ট শুনতে পাচ্ছি মাছগুলো পানিতে ঘুরছে আর বলছে, বেঁচে থেকে লাভ কি বলো, মাথা ছাড়া। চন্দ্রা কথা শুনে তার মা আর ভাবি হু হু করে উঠল। ঠিক সময় চন্দ্রার ঠিক পিছন থেকে একটা আওয়াজ আসলো, আপনি দিব্য কর্ণে অরুণে আর্তনাদ শুনতে পান না? কথাটা শুনে চন্দ্রা এতটাই চমকে উঠল যে সাথে সাথে তার হাতটা দায়ের সাথে লেগে অনেকটা কেটে গেল। চন্দ্রার মা আর ভাবি উঠে দাঁড়িয়ে গেছে। চন্দ্রা পিছনে তাকানোর সাহস পেল না। আঙ্গুল থেকে রক্ত বের হচ্ছে। এরপরও সারা শরীরে কম্পন থামছে না। এক দিয়ে ক্ষত স্থানটা চেপে ধরার শক্তিটাও নেই। চন্দ্রার মা হাত না ধুয়েই এগিয়ে বলল, অরুণ, তুমি এখানে? তখন অরুণ বলল, আন্টি এবং ভাবি, আপনারা আসেন, একটু জরুরি প্রয়োজন। বেশি সময় লাগবে না। আমার মনে হয় সবারই থাকা দরকার। আমার বাবা মাও আসছে এখানে, প্লিজ আসুন। চন্দ্রার মা আর ভাবি উঠে চলে গেল। এদিকে ভয়ে চন্দ্রা গলা পর্যন্ত শুকিয়ে গেছে। অরুণ এখানে কেন এলো, তাও আবার জরুরি প্রয়োজন? কয়েক মিনিট লেগে গেল চন্দ্রার ঘোর কাটাতেই। হঠাৎ মনে হলো, না, তাকে শুনতে হবে কি দরকারি আলাপ হচ্ছে। সে উঠে দাঁড়িয়ে আস্তে আস্তে ড্রয়িং রুমের পর্দাটার পাশে এসে উকি দিয়ে দেখতে চাইল। দেখলো সবার সামনে একটা আদবয়সী মহিলা দাঁড়িয়ে আছে। অরুণ মহিলাকে দেখিয়ে চন্দ্রার বাবার উদ্দেশ্য করে বলল, আঙ্কেল, সেদিন যে মেয়েটা দাবি করেছিল আমার সাথে তার সম্পর্ক ছিল কিংবা বিয়ে হয়েছে, উনি সেই মেয়েটার মা। আমি এই 15টা দিন সারা শহর তন্ন তন্ন করে ওই মেয়েকে খুঁজেছি। বিয়েতে আমার পক্ষ থেকে যতজন লোক এসেছে সবাই তো মেয়েটাকে দেখেছিল। তাদেরকেও খোঁজার জন্য লাগিয়ে দিলাম। তো আমার এক চাচাতো ভাইয়ের বন্ধু ওই মেয়েটার সাথে ওনাকে দেখলো। তারপর ওনার পিছু নিলেও একটা সময় তাদের হারিয়ে ফেলে। কিন্তু আজকে সকালে শুধু ওনাকে বাজারে ব্যাগ হাতে দেখতে পেয়ে একদম আমার কাছে নিয়ে আসছে। ওনার কথা অনুযায়ী ওনার মেয়ে ইদানিং গ্রামের বাড়িতে আসছে। আর সত্যি মেয়েটার বিয়ে হয়েছিল, কিন্তু সেটা আরও 4 বছর আগে। ছেলেটা তাকে ডিভোর্স দিয়েছিল। তারপর মেয়েটা গার্মেন্টসে চাকরি করে, কিন্তু কেউ একজন অল্প কাজে টাকার লোভ দেখিয়ে সাথে মিথ্যা কাবিননামা বানিয়ে আমাকে এত খারাপভাবে ফাঁসিয়েছে। এতে ওনার মেয়েরও দোষ নেই, হাত আছে অন্য কারো। এটুকু বলেই অরুণ থামল।
এদিকে চন্দ্রার মাথা ঝিমঝিম করছে, হাত থেকে এখনো রক্ত পড়ছে। আজকে সে একদম শেষ। তার বাবা যদি তার এত বড় মহৎ কাজের কথা জানতে পারে, এক্কেরে জানে মেরে ফেলবে। যেখানে প্রেমের কথা বলার সাহস হলো না, সেখানে তার বিয়ে সে নিজেই ভেঙেছে এবং সাথে এতগুলো কাণ্ড কারখানা করলো এবং অরুণের পরিবার চরম অপমানের ছুরি বসালো। এতগুলো অন্যায়ের কথা শুনলে তাকে জীবনেও তার বাবা ক্ষমা করবে না। এর মধ্যেই অরুণ মহিলাটাকে বলল, আপনি প্লিজ আপনার মেয়ের ডিভোর্সের কাগজগুলো দেখান আর বলুন আপনি সেদিনের সাজানো অভিনয় সম্পর্কে কি জানেন। চন্দ্রা দরজা থেকে সরে পড়ল। না, এখানে আর থাকতে পারবে না। চারদিকে নাকি শীতের আভাস, অথচ তার সারা শরীর ঘামে একাকার। চন্দ্রা ঘামার সাথে সাথে আবার কাঁপছেও, দাঁতে দাঁত ধাক্কা লাগছে। কিভাবে সামাল দেবে এই পরিস্থিতি? চন্দ্রা নিজের অস্তিত্ব নিজেই অনুভব করতে পারছে না। চন্দ্রার জীবনে এই জঘন্য কাজটার জন্য এত বড় শাস্তি পাবে কল্পনাও করতে পারেনি। এদিকে সে এখান থেকে যেতেও পারছে না, আবার স্থির থাকতেও পারছে না। ইতোমধ্যে সে এই মহিলাটার গলায় শুনতে পেলেও তিনি বলছে, আমি যতটা জানি এই পুরো নাটকটা একটা মেয়ে করিয়েছে। সে আমার মেয়েকে টাকা দিয়ে রাজি করালো। আমার মেয়ের তো কোনো দোষ নেই জনাব, সে তো মাত্র কয়েকটা টাকার জন্য অভিনয় করতে রাজি হয়ে গিয়েছিল। আমরা গরিব মানুষ, পেটে ভাতে কোনো রকম দিন কাটাই। ইদানিং আমাদের অবস্থা আরও খারাপ যাচ্ছিল। গার্মেন্টস থেকে আমার মেয়ে ঠিকমতো বেতন পাচ্ছিল না, যার জন্য সে ওই মেয়ের কথায় এই ছেলেটা সম্পর্কে বাজে কথা বলেছে। তাকে যা যা বলতে বলা হয়েছে সে ঠিক তাই বলেছে। আমাদেরকে প্লিজ মাফ করে দিয়েন, এটা করতে আমার মেয়েকে বাধ্য করা হয়েছে। চন্দ্রার বাবা মহিলাকে থামিয়ে বলল, আপনাকে মাপ চাইতে হবে না। আপনি শুধু এই ঘটনার সাথে জড়িত আসল মেয়েটার নাম বলুন, তাকে আমি জীবনে শিক্ষা দেব। দুটো বাড়ির সম্মান নিয়ে খেলা করার মজা আমি বের করব। নাম বলুন জলদি, আর ঠিকানা জানা থাকলে ঠিকানা দিন। কত বড় কলিজা দেখে নিব। সে কেমন পরিবারের মেয়ে হয়ে এই কাজ করেছে আমি জাস্ট দেখতে চাই। বলেই তিনি থামলেন। এদিকে আড়াল থেকে চন্দ্রা এবার জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। না, শ্বাস কেমন যেন আটকে আসছে। শরীর অবশ হয়ে আপনা আপনি চোখ থেকে অনবরত পানি পড়ছে। নির্ঘাত আজকে সে একেবারে শেষ। অরুণের কাছে যতটা অপরাধী, তার চেয়েও বেশি নিজের বাবার কাছে অপরাধী হয়ে গেল। ওনার নিজের মেয়ে এই কাজ করেছে শুনলে কতটা ভয়ানক অবস্থা হতে পারে চন্দ্রা কল্পনা করতে পারছে না। ঠিক তখন সেই মহিলা অনুনয় করে বলল, জি না, আমি মেয়েটার চেহারা দেখতে পাইনি, শুধু আমার মেয়ের সাথে কথা বলার সময় দূর থেকে একটু চোখ দেখেছিলাম। মেয়েটা বোরকা পরেছিল। সে কোথা থেকে এসেছে কিংবা বাসা কোথায় কিছুই জানি না। এদিকে আমার কাছে কোনো মোবাইলও নেই যে আমার মেয়েকে খবর দিয়ে আনতে পারবো। এমনকি আমার মেয়ের নাম্বারও আমার জানা নেই। আমি এসব মোবাইলের ব্যাপারে কিছু বুঝিও না। সে না আসা পর্যন্ত আমি কিছু বলতে পারবো না। দয়া করে আমাদের কোনো ক্ষতি করবেন না, বিষয়টা পুলিশে জানাবেন না, আমার বিনীত অনুরোধ রইল। বলে মহিলা ঢুকরে কেঁদে উঠল। চন্দ্রার বাবা এবং অরুণের বাবা মা ওনাকে আশ্বস্ত করলেন। অতঃপর ওনাকে কিছু টাকা দিয়ে চলে যেতে বলল, আর বলে দিল তার মেয়ে আসার সাথে সাথে যেন এখানে এনে উপস্থিত করে। চন্দ্রার ভাবি এতক্ষণে পর্দার আড়ালে লুকিয়ে থাকা চন্দ্রার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে একটা ছোট হাসি দিল। ওনার এই হাসির মানে হলো এইবারের ঝড়ে চন্দ্রা বেঁচে গেছে। কিন্তু চন্দ্রার ভিতরে সেই জ্বর থামছে না, কারণ ব্যাপারটা এখানে থেমে যাওয়ার নয়। অরুণের পরিবার থেমে গেলেও চন্দ্রা তার বাবাকে হাড়ে হাড়ে চিনে, তিনি এর শেষ দেখেই ছাড়বেন। চন্দ্রা চুপচাপ এখান থেকে সরে নিজের রুমে গেল। না, তার কিছুতেই শান্তি লাগছে না। মনে হচ্ছে ভয়ে তার ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। কিভাবে এই সত্য লুকাবে চন্দ্রা? তার মাথা কাজ করছে না। নিজের ফোনের দিকে তাকিয়ে প্রথমে ভাবলো বিষয়টা রনিকে জানানো দরকার। কেন জানি বাড়ির সবার চোখে ফাঁকি দিয়ে দূরে কোথাও হারিয়ে যেতে ইচ্ছে করছে। এই মুখ নিয়ে তার বাবার সামনে সে যেতে পারবে না, কোনোভাবেই না। কিন্তু পরক্ষণে ভাবলো রনিকে ফোন দিয়ে তো কোনো লাভ নেই,
সে তো তাকে নিয়ে পালিয়েও যেতে পারবে না, বিয়েও করতে পারবে না। এখন তার এখন এমন কোনো যোগ্যতা কিংবা দুঃসাহস কোনোটাই হয়নি। চন্দ্রা নিজেকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না। অদ্ভুত হতাশা আর ভয় তাকে এত তীব্রভাবে চেপে ধরেছে যে সে কিছুতেই নিজেকে আশ্বস্ত করতে পারছে না। মনে হচ্ছে এই মুহূর্তে তার কলিজাটা ফেটে যাবে। কি ভয়ানক যন্ত্রণা সেখানে। নিজের এত বড় ভুল আর কার্যকলাপের কথা মনে হতেই নিজের উপর তার অনুশোচনা হচ্ছে। কেন যে এমন কাজ করতে গেল? আর গেল তো গেলই, এই অরুণের কাছে সে বাজেভাবে ফেঁসে গেল। এই বিষয়টা নিয়ে অরুণ আর ঘাটাঘাটি না করলে তো তার উপর এত বড় বিপদ নেমে আসতো না। তার এমন চিন্তা আর নিজের উপর নিজের ক্ষোভের মধ্যে কতটা সময় কেটে গেল সে বুঝতে পারল না। হঠাৎই তার ভাবি রুমে এসে আশ্চর্য হাসির রেখা টানিয়ে দুলতে দুলতে বলল, কিছুক্ষণ পরে আপনার বিয়ে হচ্ছে চন্দ্রাবতী, প্রস্তুত হন। অতি চালাকি করতে গিয়েছিলেন না আপনি, এবার ঠেলা নিয়েন, টাটা। বলেই চন্দ্রার ভাবি রুম থেকে যাওয়ার উদ্যত হলো। চন্দ্রা আতঙ্ক মাখানো কণ্ঠে বলল, মানে কি ভাবি, কিসের বিয়ে আর কার বিয়ে? আজব, এখানে আজ বিয়ে কোথা থেকে আসবে? পাগল হয়ে গেছো তুমি? তার ভাবি ঘুরে তাকিয়ে বলল, বিয়ের যত কেনাকাটা ছিল সব ওরা সাথে নিয়ে আসছে। কাজী ডেকে এখনই বিয়ে হবে, আর কোনো নাটক সাজানোর সময় দিবে না, বুঝেছো? দরকার হলে পরে অনুষ্ঠান করবে। তোমার বাবা মানে আমার শ্বশুর এটাই চাচ্ছেন এই মুহূর্তে বিয়ে হোক। আমি যাচ্ছি, কারণ মাছগুলো পাশের বাসার ভাবিকে বানিয়ে দেওয়ার জন্য দিয়ে আসতে হবে, নষ্ট হয়ে যাচ্ছে। এখন তো বিয়ের আয়োজন করতে হবে, তাই না? বলে তিনি চলে গিয়েও ফিরে এসে বিছানা থেকে চন্দ্রার ফোনটা হাতে নিয়ে বলল, এটা আমার কাছে রাখলাম। উল্টাপাল্টা কিছু করার চিন্তা মাথায় এনো না, না হলে সত্যিটা বাবাকে বলে দিব। বলেই হনহন করে তিনি বেরিয়ে গেলেন। চন্দ্রার রাগে দাঁত কিরমির করতে লাগলো, মাথা পুরো আওলা হয়ে গেছে। একদিকে এত বড় বিপদ, অন্যদিকে নাকি বিয়ে হতে যাচ্ছে, আবার এখন ফোনটাও তার ভাবি নিয়ে গেল। এখন সে রনিকে এই ব্যাপারে কি করে জানাবে? উফ, তার মরে যেতে ইচ্ছে করছে। সে স্পষ্ট দেখতে পাচ্ছে নিজের এই ভুলের মাসুল তাকে কড়ায় গণ্ডায় পেতে হবে। তবে আর যাই হোক, এই বিয়ে করা অসম্ভব। রনিকে ছাড়া সে নিজেকে অন্য কারো সাথে ভুলেও ভাবতে পারে না। দরকার হলে সত্যি মরে যাবে। কোথা থেকে জানি একটা শয়তান তার কাঁধে চেপে বসেছে, শুধু মরে যাওয়ার কথা মাথায় আসতেছে। অন্যদিকে তার খেয়াল হলো সে মরে গেলে রনি তো অন্য কারো সাথে প্রেম করবে এবং বিয়ে করবে। না না, এটা হতে দেওয়া যাবে না। তাকে বাঁচতে হবে এবং যে করেই হোক এই বিপদ মোকাবেলা করতে হবে। রুমের এদিক ওদিক পায়চারি করতে লাগলো আর দাঁত দিয়ে নিজের হাতের নখ কামড়াতে লাগলো। হঠাৎ চন্দ্রা থেমে গেল। মাথায় দারুণ একটা আইডিয়া এসেছে। কিভাবে কি করা যায় সেটা ভাবতে লাগলো। আর ঠিক সে সময় পিছনে তার কাঁধে কারো স্পর্শ পেয়ে সে হুড়মুড় করে লাফিয়ে পিছনে তাকালো। পিছনে তাকানোর সাথে সাথে বাঘ দেখার মতো আর এক লাফে 3 হাত দূরে সরে গেল। তোতলাতে তোতলাতে বলল, এখানে আপনি আপনি এখানে কেন? কি করে এলেন? আপনার এত সাহস কিভাবে হতে পারে? আম্মু, আব্বু, কোথায় তোমরা? আর একটু জোরে চেঁচানোর আগেই তার মুখে অরুণ হাত দিয়ে চেপে ধরল। চন্দ্রা হাতটা ছাড়িয়ে নিতে চাইলে অরুণ আস্তে করে ফিসফিসিয়ে বলল, সাহস তো আমার চাইতে তোমার বেশি চন্দ্রা, খুব বেশি অভিনয় করে ফেলেছ। বিয়ের দিন সবার সামনে তোমার অভিনয়ের কি অসাধারণ ভঙ্গিমায় না ছিল। শোনো, আমি সেই তুলনায় এখনও কিছুই করিনি। তবে একটা নির্দোষ ছেলেসহ তার পরিবারকে চরমভাবে অপমানিত করার শাস্তি তোমাকে পেতে হবে এবং পেতেই হবে। বলেই অরুণ চন্দ্রার চোখের দিকে চোখ লাল করে তাকালো। চন্দ্রা অরুণের দিকে তাকিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারল না। তাই অবশেষে সে কেঁদেই ফেলল। অরুণ চন্দ্রাকে ছেড়ে কিছুটা দূরে গিয়ে হা হা করে হেসে উঠল। চন্দ্রা মাথা নিচু করে অরুণকে পাশ কাটিয়ে এখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই অরুণ আবার চন্দ্রা হাত ধরে ফেলল আর বলল, চন্দ্রা, এত ভয় পাচ্ছ কেন আমাকে? আমি তো একটু পরেই তোমার হতে যাচ্ছি, তাই না? বিশ্বাস করো, সেদিন তোমার চোখের জল আমি সহ্য করতে পারিনি। বিয়ে ভেঙে যাওয়ায় তোমার সেই কান্না আমার কলিজায় একদম কাটার মতো বিঁধেছিল। তাই তো আমি এত কষ্ট করে সারা শহর তন্ন তন্ন করে সত্যিটা বের করলাম।
তারপর তোমার বাবাকে আবার রাজি করলাম। তুমি খুশি হওনি? চন্দ্রা অরুণের দিকে তাকালো। তার চোখ এখন শান্ত, কিন্তু অরুণের এই কথার আগামাথা কিছুই বুঝল না। এখনই তাকে শাস্তি পেতে হবে বলল, আর এখনই বলছে তাকে পাওয়ার জন্য এত কষ্ট করেছে। এই প্রথমবার অরুণকে তার ভীষণ রকম ভয় হচ্ছে। তাকে বুঝতে পারছে না সে। বিয়ে ভেঙে যাওয়ার পরে তার ভাবিকে বলেছিল অরুণ একটা বোকা, তার মধ্যে কোনো প্রকার প্রতিবাদী তেজ নেই। কিন্তু তার সেই ধারণা একদমই ভুল। শুধু ভুল না, ভয়ঙ্কর ভুল। অরুণের কোনো কথার জবাব তার মধ্যে নেই। তাই সে এখান থেকে চলে যাওয়ার জন্য নিজের হাত ছাড়াতে জোরে জোরে টানতে লাগলো, কিন্তু অরুণ ছাড়ছে না। সর্বশক্তি দিয়ে চন্দ্রা শেষবার হাতটা আবার টানতে যাবে, তখন ইচ্ছে করেই অরুণ হাত ছেড়ে দিল, আর চন্দ্রা হুড়মুড় করে গিয়ে নিচে পড়ে গেল। অরুণ একটু এগিয়ে আসলো, এসে চন্দ্রার সামনে হাঁটু গেড়ে বসলো। চন্দ্রা ভেবেছিল তাকে টেনে তুলবে হয়তো, কিন্তু তা না করে অরুণ বলল, লাভ নেই চন্দ্রাবতী, বিয়ের জন্য প্রস্তুত হও। আর আমাকে এখানে তোমার বাবা পাঠিয়েছিল তোমার সাথে সরাসরি কথা, আমার প্রতি তোমার ভুল ধারণাকে সরিয়ে দিতে। কিন্তু সেটার তো দরকার নেই, কারণ তুমি যে সব কিছুর পরিচালক। আর হ্যাঁ শোনো, আমি এখানে এসে কি বলেছি এসব কথা কাউকে জানানোর আগে নিজে কি কি করেছো মাথায় রেখো। তুমি কোনো চালাকি করলে আমি কিন্তু সব ফাঁস করে দিব। যাই হোক, এখানে কিছুক্ষণ এভাবেই পড়ে থাকো, তারপর তৈরি হয়ে নিও। টাটা। বলে অরুণ উঠে চলে গেল। এদিকে চন্দ্রা কোমরে হাত দিয়ে মা গো বাবা গো বলে উঠে দাঁড়ালো। তার এই মুহূর্তে পৃথিবীর সব বকাগুলো অরুণকে দিতে ইচ্ছে করছে, কিন্তু কোনো বকাই তার মাথায় আসছে না। অরুণ এত ফাজিল সেটা চন্দ্রা ভাবতেই পারছে না। বিয়ের আগেই যে নমুনা দেখালো, না জানি বিয়ের পরে তার জন্য কি অপেক্ষা করছে। একদিকে নিজের অনাকাঙ্ক্ষিত ভবিষ্যৎ, অন্যদিকে নিজের ভালোবাসার মানুষকে হারানো, তার উপরে রয়েছে হুমকি। কি করবে কিংবা কি করা উচিত তার মাথায় আসছে না। এদিকে ফোনটাও তার ভাবি নিয়ে গেছে। না না, এখনই কিছু একটা করতে হবে। সে যেই দরজায় পা রাখবে তখনই তার মা হাতে এতগুলো জিনিসপত্র নিয়ে প্রবেশ করলো। পিছনে পিছনে তার ভাবিও আসলো। চন্দ্রার মা এগুলো বিছানার উপর রেখে তার ভাবিকে উদ্দেশ্য করে নরম স্বরে বলল, কোনো রকম শাড়িটা পরিয়ে অল্প সাজিয়ে দাও, কাজে চলে আসবে। আর আমি জানি আমার মেয়ে আজকে অনেক খুশি। সেদিন বিয়ে ভেঙে যাওয়ায় দরজা বন্ধ করে তার কান্নাকাটি আমি মায়ের মনে কতটা আঘাত করেছিল বোঝাতে পারবো না। আমি দোয়া করেছিলাম আমার মেয়ের মুখে যেন আবার আমি হাসি দেখি। আল্লাহ সেটা কবুল করেছে হয়তো। বলে তিনি চোখ মুছতে মুছতে রুম থেকে বেরিয়ে গেলেন। অন্যদিকে চন্দ্রা রেগে তার ভাবির দিকে তাকিয়ে বলল, সেদিন দরজা বন্ধ করে আমি কান্না করেছিলাম, আর আজকে বিয়ে হবে বলে আমি খুশি, তাই না? তার ভাবি ব্যাগ থেকে শাড়ির ভাঁজ খুলতে খুলতে বলল, মা তো আর জানে না ওনার মেয়ে কত বড় অভিনেত্রী। জানলে অবশ্যই এখন কান্না করে বউ সাজতে বলতেন না, একদম ঘাড় ধরে শাড়ি পরতে বলতেন। চন্দ্রার রাগ আরও তীব্রতর হয়ে গেল। সে সেটা কোনো রকম নিয়ন্ত্রণ করে কেঁদে কেঁদে বলল, তোমাকে আমার একমাত্র সহযোগী ভেবেছিলাম আর কেউ না হোক তুমি আমাকে সাপোর্ট করবে, কিন্তু তুমি আজ আমার শত্রু হয়ে গেলে। কি করে ভাবি? তার ভাবি মুখ ঘুরিয়ে বলল, কারণ তুমি ঠিক নও চন্দ্রা। তুমি যা করছো তার কোনোটাই আমার কাছে সঠিক মনে হয়নি। আর তোমার সেই রনি, যার কিনা তোমার যোগ্য হতে আরও 5 বছর লাগবে, এতদিন যদিও তোমার পক্ষে অপেক্ষা করা সম্ভব না, কিন্তু সম্ভব যদি হয়ও তখন দেখবে রনি তোমাকে চায় না। তখন সে বলতে পারে তুমি তার কাছে অযোগ্য হয়ে গেছো। প্লিজ ভাবি থামো, আমার রনি এমন হতেই পারে না। আমাকে না পেলে সে একদম মরে যাবে। আচ্ছা, তোমার তাই মনে হয়? তাহলে তোমার যে সেদিন বিয়ে হয়ে যাচ্ছিল তখন সে কোথায় ছিল? কোনো রকম বিয়েটা সেদিনই হয়ে যেতে পারতো। কই, তার তো কোনো সন্ধান পাইনি। তারপর তুমি এত টাকা দিয়ে একটা মেয়েকে অ্যাক্টিং করালে, অথচ সে একটা টাকাও দেয়নি কিংবা কোনো উপায়ও বের করেনি। যা করেছিলে সব তুমি একা। তাহলে কি করে মনে হয় 5 বছর পর সে তোমাকে ভালোবেসে যাবে, তোমাকে পেতে সে চেষ্টা করবে? শোনো বোন, এমন দুদিনের আবেগ আমি অসংখ্য দেখেছি। এগুলো পরে হাওয়া হয়ে যায়। সবার দোয়া নিয়ে ভালো থাকতে চাইলে এই বিয়েটাই করো। ভাবি, রনিকে নিয়ে কোনো বাজে বলো না। সে নিরুপায় ছিল,
তার উপর তুমি যাকে ভালো বলছো জানো সে আমাকে একটু আগে কি বলে গেছে? শুধু তাই না, আমাকে ইচ্ছে করে ফ্লোরে ফেলে দিছে, আমাকে তুলতেও সাহায্য করেনি। তাহলে সে সব কিছু জেনেই আসছে এখানে। যাক, সব জেনে তোমার সাথে এত ভালো ব্যবহার করেছে শুধুমাত্র সে ভালো ছেলে বলেই। এখন কথা না বাড়িয়ে শাড়ি পরো, আমি ওয়েট করছি। ভাবি তোমার পায়ে ধরি, আমাকে পালাতে সাহায্য করো। আমাকে এত বড় আগুনে ফেলে দিও না, আমাকে রনির কাছে যেতে দাও। রনি তোমাকে নিবে? রনির থাকার জায়গা আছে তো? হা হা হা, অদ্ভুত চিন্তা বাদ দাও চন্দ্রা, নয়তো এখনই বাবাকে সব বলে দিব। ওহ শিট, কি একটা পাইছে সবাই, বলে দিবে বলে দিবে। আরে যাও যাও, বলে দাও। বাবা আমাকে সর্বোচ্চ মারবে তো মারুক, এমনিতেও যেখানে যাব এর চেয়ে বেশি শাস্তি অপেক্ষা করছে। চন্দ্রা ভাবি তার মাথায় হাত রেখে শান্ত গলায় বলল, অরুণ খুব ভালো ছেলে, সে কিছুটা রেগে আছে বলেই হয়তো এমন ব্যবহার করেছে, কিন্তু দেখো সে তোমাকে খুব ভালোবাসবে, আর এখনও ভালোবাসে। নইলে কি এত ঝড়ঝাপটা পেরিয়ে খোঁজ খবর নিয়ে আবারও বিয়ে করতে আসছে? অন্যদিকে তুমি যদি ভেবে থাকো তোমার বাবা তোমাকে মারবে আর সেটা হজম করতে পারলে ব্যাপারটা থেমে গেছে, তাহলে ভুল ভাবছো। কারণ উনি এখন এসব জানতে পারলে একদম হার্ট অ্যাটাক করবেন। নিজের মেয়েকে এত আদর যত্ন দিয়ে বড় করে কোনো বাবাই এমনটা আশা করতে পারেন না। আর তুমি খুব খারাপ করেছো, যেটা তোমার আম্মু শুনলেও খুব খারাপ হবে। বাকিটা ভেবে দেখতে পারো, আমি জানি না। চন্দ্রা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর কি যেন ভেবে শাড়ি পরে নিল। ভালো করে তৈরি হওয়ার আগেই তার মা এসে তাড়া দিতে লাগলো, কাজে এসে পড়েছে। তার ভাবি তার হাতে ধরে নিয়ে যেতে লাগলো। চন্দ্রার বুক ফেটে কান্না আসছে, মনে হচ্ছে আজকে বিয়ে নয়, যেন তার বিসর্জন হচ্ছে। বিয়ে হয়ে যাওয়ার পরেই অরুণের বাবা মা বলল তারা গাড়ি নিয়ে এসেছে এবং আজকে বউকে তাদের বাড়িতে নিয়ে যাবে। প্রথমে চন্দ্রার পরিবার একটু অমত করলেও পরে রাজি হলেন, কারণ তারা বলছে পরের দিন তাকে নিয়ে আসতে এবং তারা কয়েকদিনের মধ্যে বড় করে অনুষ্ঠান করে কনেকে আবার তুলে নিয়ে যাবে। চন্দ্রা ভেবেছিল বিয়ে হলেও হয়তো আজকে শ্বশুরবাড়ি যেতে হবে না, কিন্তু এখন যা শুনছে তাতে তার কলিজা শুকিয়ে গেছে। নিজের ব্যর্থ যন্ত্রণাগুলোকে কান্নায় ভাসাতে লাগলো। সবাই ভেবেছে নিজের বাড়ির মায়ায় তার এই কান্না, অথচ চন্দ্রা ভেবে রেখেছিল তার বিয়েতে অন্যদের মতো কখনোই ন্যাকা কান্না করবে না। নিয়তির পরিহাসে তার চোখ আজ কাঁদতে বাধ্য, আর খুব জঘন্যভাবে। রাত প্রায় 10:30। গাড়িতে উঠে চন্দ্রা অরুণের কাছ থেকে দূরে সরে বসলো। পিছনের সিটে তার শ্বশুর শাশুড়ি, তাই অরুণ তাকে এখন কিছু বলতে পারবে না। অন্যদিক ফিরে এসে নিজের এই পরিস্থিতির কথা ভেবে বারবার ঢুকরে কেঁদে উঠছে। হঠাৎই অরুণ সিটে হাত ভর করে এগিয়ে এসে তার কানের কাছে আস্তে করে বলল, তোমার বয়ফ্রেন্ড রনির কথা ভেবে কান্না পাচ্ছে? চন্দ্রা লাফিয়ে উঠে অরুণের দিকে তাকালো। অরুণ রনিকে কিভাবে চিনে? আর রনির সাথে চন্দ্রার সম্পর্ক আছে সেটাই কিভাবে জানে? যদি জানে সব, তাহলে এইসব জেনেও বিয়ে করলো কেন? কি চাচ্ছে অরুণ? না না, চন্দ্রার মাথায় কিছু যাচ্ছে না। এই মুহূর্তে পাল্টা প্রশ্ন করারও সুযোগ নেই। কেন জানি মনে হচ্ছে রনির সাথে কথা বলাটা খুব দরকার, কিন্তু কিভাবে বলবে? কোনোভাবেই যে সেটা সম্ভব না। এদিকে অরুণ কি করতে চলেছে কে জানে। চন্দ্রা তার ভেতরের যন্ত্রণাটা কোনোভাবেই বোঝাতে পারছে না। বারবার থেমে যাচ্ছে তার হৃদকম্পন। তার ভুলের মাসুল ঠিক কতটা পেলে এই যন্ত্রণা থেকে মুক্তি পাবে সে? সারা রাস্তায় অরুণ তার দিকে আর তাকায়নি, কোনো কথাও হয়নি। বাড়িতে পৌঁছানোর পরে আশেপাশে তাকিয়ে চন্দ্রা বুঝতে পারল বউ বরণের জন্য পূর্ব থেকে প্রস্তুতি চলছিল। মানে আজকে অরুণ বিয়ে করবে সেটা এখানে সবাই জানতো। বউ নিয়ে কতক্ষণ হই হল্লা চলল, সবাই তাকে নিয়ে ব্যস্ত। কিন্তু সময় যাওয়ার সাথে সাথে চন্দ্রার ভিতরের ভয়টা আরও তীব্রতর হতে লাগলো। সবার সাথে সাথে এই মুহূর্তে তার মুখে একটা কৃত্রিম হাসি ঝুলছে। এখানে আজ কোনো সতেজতা নেই। না চাইতেও হাসতে চাওয়া যে কতটা কঠিন সেটা চন্দ্রা খুব করে বুঝতে পারছে। সে জানে না এই কৃত্রিমতা কত দূর যাবে। রাত 1টার দিকে চন্দ্রাকে সজ্জিত বিছানাটায় বসিয়ে সবাই চলে গেল। একা একা এবার তার ভেতরের ধুকপুক আওয়াজটা সে স্পষ্ট শুনতে পাচ্ছে। হাত পা কাঁপুনি শত চেষ্টায় থামাতে পারছে না। আর তার কিছু সময় পরেই দরজায় আওয়াজ হলো। আওয়াজটা শোনার সাথে সাথে চন্দ্রা নিজেকে আর ঠিক রাখতে পারছিল না। না না, নিজের বিয়ের রাতে এমন খারাপ অনুভূতি সে কল্পনাও করতে পারেনি।
নিজের ভুলটার কথা মনে করে এখন তার অনুশোচনা হচ্ছে। তার সত্যি এটা উচিত হয়নি। এর জন্য তাকে অরুণ কখনো ক্ষমা করবে না। তারপর আবার রনির সাথে তার সম্পর্ক আছে সেটাও জানে। কি করে সব স্বাভাবিক হতে পারে, এটা যেন চন্দ্রার কাছে অবাস্তব লাগছে। ঘুমটার ভিতর থেকে আর চোখে চন্দ্রা একটু সামনে তাকালো, দেখলো অরুণ এদিকে এগিয়ে আসছে। তার এগিয়ে আসার সাথে সাথে তার বুকের কম্পনটাও বেড়ে যাচ্ছে। অরুণ একদম তার কাছে এসে হাত বাড়াবে তখনই চন্দ্রা পিছনে সরে গেল। কিন্তু তখন অরুণ পাশ থেকে একটা বালিশ টেনে নিয়ে মেঝেতে ফেলে দিল আর বলল, তোমাকে স্পর্শ করতে আমার বয়েই গেছে, ভাব দেখাচ্ছে, কত ঢং তার, এখন ঘুমাও, গিয়ে যাও। চন্দ্রা অরুণের কথায় যেন একটু স্বস্তি খুঁজে পেল, তাই বলল, আচ্ছা আমি এখানে ঘুমাচ্ছি, আপনিও তাহলে ওখানে ঘুমান। অরুণ রাগী সুরে বলল, আমি না, তুমি নিচে যাও। কত সাহস এই মেয়ের, আমাকে নিচে যেতে বলে। আচ্ছা সে যাই হোক, তোমার সাহসের তো এমনিতেই তুলনা হয় না, এসব নাই বা বলি। তো এখন চুপচাপ নিচে যাও আর শোনো, ওই যে দেখছো কাপড়গুলো, সবগুলো আমি জাগার আগে আগে ইস্ত্রি করে রাখবে। এই যে এখানে দেখো, এগুলো সবগুলো ধুতে হবে। কাল সকাল সকাল এগুলো সেরে ফেলবে, দ্বিতীয়বার যেন বলতে না হয়। তারপর রান্নাবান্না সব তুমি করবে। এরপর যা করবে তা হলো ঘর ঝাড়া মোছা, ঘরের সব কিছু পরিষ্কার করা। চন্দ্রা চেহারা কালো করে বলল, আচ্ছা আচ্ছা, কাজের বুয়া হিসেবে এনেছেন আমাকে, তা আর কি কিছু আছে, থাকলে বলতে থাকেন। অরুণ একটু ভেবে বলল, হ্যাঁ আছে তো। আমি ফ্রেশ হওয়ার সাথে সাথে এক কাপ চা নিয়ে হাজির থাকবে। তারপর অফিসে যাওয়ার আগে আমি প্রতিদিন যে পরোটা খাই সেটার স্পেশাল ডিম ভাজাটা আমার মায়ের কাছ থেকে শিখে নেবে। আমি অফিস থেকে আসার পরে আমার জন্য লেবু জল এবং আমার পোশাকগুলো ঠিকঠাকভাবে গুছাবে। আরও কাজ আছে, সেটা সময় মতো বলে দিব। যতদিন এই বাড়িতে থাকবে বসিয়ে বসিয়ে খাওয়াবো ভেবো না, খেটে খেতে হবে। আপনার বাড়িতে থাকবে কে? আমি কাল যে যাব আর কখনো আসবো ভেবেছেন? কাল তুমি কোথাও যাবে না, এর পরের দিনও না। মানে এখন থেকে এখানেই তোমাকে থাকতে হবে। আর আমি যা বলি তোমার বাবা তাই মানতে বাধ্য, কারণ বিয়ে যেহেতু আমি করেছি সেহেতু অধিকারটাও আমার এখন। তাহলে পালিয়ে যাব আমি। অরুণ মাথা তুলে চন্দ্রার দিকে তাকিয়ে বলল, কোথায়? তোমার ওই রনির কাছে? কিন্তু সে যে চন্দ্রা বলতে কাউকে ভালোবাসে এতক্ষণে সেটা ভুলে গেছে হয়তো। চন্দ্রা কিছুটা থতমত খেয়ে বলল, রনিকে কি করে চেনেন আপনি? আর তাকে নিয়ে এমন ফালতু কথা বলছেন কেন? চন্দ্রার কথায় অরুণ হা হা করে হেসে উঠল আর বলল, এই 15 দিনে বিয়ে কে ভেঙেছে তা বের করেছি। আর কেন ভেঙেছে সেটা বের করব না কিভাবে ভাবতে পারলে? তুমি একা নিজেকে চালাক ভাবো, আর রনিকে নিয়ে এমন বলছি কেন জিজ্ঞাসা করছো? আর যে যেমন তাকে তেমনটাই বলা উচিত। চন্দ্রা কিছুক্ষণ চুপ করে রইল। সত্যি তার মাথায় যাচ্ছে না রনিকে অরুণ কিভাবে খুঁজে পেল, আর কেনই বা তাকে নিয়ে খারাপ মন্তব্য করছে। তবে আশ্চর্য এক কারণে অরুণকে নিয়ে যতটা নেগেটিভ ভাবনা ছিল সেটা কেটে গেছে। যা করছে সেটা তার ভুলের জন্য সত্যিই পাওনা ছিল, তাই অরুণের এসব কথা তার গায়ে লাগছে না। এদিকে ফ্লোরে বসে থেকে ঠান্ডায় তার গা হিম হয়ে আসছে। সে অরুণের দিকে তাকিয়ে বলল, কম্বলটা অন্তত দিন, এখানে আমি এভাবে কি করে থাকব? চন্দ্রার কথা শুনে অরুণ কম্বলটা টেনে একদম নিচে উপরে জড়িয়ে বলল, এভাবে ঠান্ডার মধ্যেই থাকবে তুমি, আমার থেকে নেওয়ারও কোনো চান্স নেই। এসব তোমার শাস্তি চন্দ্রা, শুভরাত্রি। চন্দ্রা কপালে হাত দিয়ে কিছুক্ষণ বসে রইল। এর মধ্যে দেখলো অরুণ ঘুমিয়ে নাক ডাকতেছে। তাকে বকতে ইচ্ছে করলেও সেটা করতে ইচ্ছে করছে না, কারণ তার ভাবির কথাই ঠিক। অরুণ খুব ভালো একটা ছেলে, সত্যি সে ভীষণ ভালো। না হলে এত কিছু জেনে তাদের দু পরিবারকে সেসব না জানিয়ে কৌশলে একদিনে বিয়েটা করলো। এরপর চন্দ্রার উপরে জোর জবরদস্তিমূলক কিছু তো দূরে থাক, তাকে একটু স্পর্শ করলো না। চন্দ্রা ভাবছে সত্যি কি অরুণ তাকে ভালোবাসে, নাকি এই সরলতার পিছনেও কোনো কারণ আছে। না, তাকে নিয়ে ভাবনায় সে পেরে উঠবে না। এরপর সব চিন্তা রেখে চন্দ্রা আস্তে করে উঠে গেল এবং সারা রুম খুঁজে একটা পাতলা চাদর পেল। সেটা দিয়ে কোনো রকম গুটি সুটি মেরে শুয়ে পড়ল। এছাড়া আর কিছুই করার নেই। পরের দিন সকালে চন্দ্রা আগে আগে উঠে গেল, দেখলো অরুণ এখনও ঘুমিয়ে আছে। তখন তার মনে হলো রাতে অরুণ কি কি কাজ করতে বলেছিল। প্রথমে মনে হতেই তার চোখে মুখে একটা বিরক্তি ভাব চলে আসলো। এরপর কী ভেবে যেন সে তার কাপড়গুলো সুন্দর করে ইস্ত্রি করলো।
তখনও অরুণ ঘুমাচ্ছেই। সব কিছু গুছিয়েই চন্দ্রা ভাবলো এবার তাকে ফ্রেশ হয়ে একটু সাজুগুজু করা দরকার। শত হোক সে এখন নতুন বউ, একটু পর সবাই তাকে দেখতে চলে আসবে। পরনের শাড়িটা বদলে ব্যাগ থেকে খুঁজে সবুজ রঙের একটা শাড়ি বের করলো। তারপর পিছনে তাকিয়ে দেখলো অরুণ এখনও ঘুমাচ্ছে। কিছু না ভেবে সে এখানে পরিবর্তন করতে লাগলো। এদিকে অরুণ চোখ খুলে দেখে তার সামনে চন্দ্রা পিছন ফিরে শাড়ির আঁচল ঠিক করছে। চন্দ্রার পিছনে পিঠের দিকে মাঝামাঝি একটা কালো তিল একদম তার চোখ বিদ্ধ হয়ে আছে। অরুণ চোখ কষলে আবার তাকালো। ততক্ষণে চন্দ্রা সেটা ঢেকে পরিপূর্ণ তৈরি হয়ে গেছে। অরুণ হুড়মুড় করে উঠে বসলো। অরুণকে এভাবে উঠে যেতে দেখে সে একটু ভয় পেল আর বলল, আপনি এতক্ষণ সজাগ ছিলেন? ও মাই গড! অরুণ চোখ ডলতে ডলতে উঠে দাঁড়িয়ে বলল, ও হো, আরও 5 মিনিট আগে জাগার দরকার ছিল, কিন্তু আমার ঘুম যে এখনই ভাঙলো। চন্দ্রা কিছুটা লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নিল। আর তখনই অরুণ রেগে ধমকে বলে উঠল, এই মেয়ে, ওয়াশরুম নেই এখানে? রুমের মধ্যে তোমার পোশাক পরতে হবে কেন? হ্যাঁ, আমি বুঝি তো সব। কেন এমন করছিলে সেটাও আমি বুঝতে পেরেছি। মন দিয়ে শোনো, তুমি যদি ভেবে থাকো তোমার এইসব কাণ্ড কারখানায় অরুণের মন গলাতে পারবে, তাহলে ভুল ভাবছো। তোমাকে আমি মাত্র 15 দিনের জন্য বিয়ে করেছি, বুঝেছো? তুমি বিয়ে ভেঙে দিয়েছিলে, আর আমি এর ঠিক 15 দিন পরে তোমাকে বিয়ে করেছি এবং তার ঠিক 15 দিন পরে তোমাকে ডিভোর্সও দিয়ে দিব। একটা ছেলেকে তুমি জঘন্যভাবে অপমান করেছিলে চন্দ্রা। সেদিন তাকে তার পুরো পরিবার ঘৃণার চোখে দেখেছিল, লোকজন সিসি করেছিল। তার প্রতিশোধ না নিয়ে ছেড়ে দেব কি করে হয়? সেটার অল্প একটু তোমাকে ভুগতেই হবে। সেটা হলো ডিভোর্সি উপাধি। হ্যাঁ, একটা ডিভোর্স হওয়া মেয়েকে আমাদের সমাজ কিভাবে দেখে জানো তো? তবে তোমারও আবার বিয়ে হবে, সমস্যা নাই। সেটা আরেকজন বউ চলে যাওয়া কোনো ব্যক্তির সাথে, যার সাথে ফ্রি হিসেবে থাকতে পারে 1-2টা বাচ্চা।